হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর যে পেপারটা আজকেই হলো, ঠিক আছে, সেই পেপারের সলিউশনটা দেখবো আজকে, অর্থাৎ 5th অফ ডিসেম্বর। ঠিক আছে, ভিডিওটা মোস্ট প্রবাবলি আজকে রাত্রে কিংবা কালকে হয়তো পাবলিশ হবে, তোমরা হয়তো কাল সকালেই দেখবে। ওকে, তো দেখো এই ভিডিওতে আমি ম্যাথমেটিক্স এবং রিজনিং সেকশনের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর সমস্ত সলিউশন প্রোভাইড করব। ভিডিওটা দেখার পর তোমরা নিজেদের উত্তরগুলো মিলিয়ে নেবে যে তোমরা পরীক্ষার হলে কোনটা করে এসছো আর সেই ওয়াইজ কতগুলো ঠিক আছে এবং কতগুলো ভুল আছে। জিকের কোয়েশ্চেন্সগুলো আমি এখানে বলছি না, জিকের কোয়েশ্চেন্সগুলো তোমরা নিজেরা একটু দেখে নিও। ওকে, তো দেখো যেহেতু কোয়েশ্চেনটা আজকে যেটা শুনলাম সেটা হলো কোয়েশ্চেনটা একটু ঠিকঠাক লেভেলের এসেছিল। ওকে, তো কাট অফ মোটামুটি আনডিজার্ভের ক্ষেত্রে এটা প্রেডিক্ট করা যায় যে 60 to 65 এর কাছাকাছি কিছু থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ এতগুলো কোয়েশ্চেন তোমার যদি কারেক্ট থাকে ডেফিনেটলি তোমার নাম থাকবে। ঠিক আছে, তুমি গ্রাউন্ড করার সুযোগ পাবে, অর্থাৎ 120 to 130-র মধ্যে থাকার একটা চান্সেস আছে। এটা আমার মত ব্যক্তিগত, কারেক্ট নাও হতে পারে। ওকে, তো চলো এবার দেখা যাক কোয়েশ্চেন্সগুলো কি কি আছে। দেখো প্রথম কোশ্চেন এটা ছিল, এটাতে কি বলা আছে, বলছে একটা সাংকেতিক ভাষায় 724 মানে লেখা আছে লিফ ইজ গ্রিন, 371 মানে লেখা আছে গ্রিন অ্যান্ড ব্লু, আর 438 মানে লেখা আছে স্কাই ইজ ব্লু। দিয়ে বলছে তাহলে লিফ এবং ইজ কোন সংখ্যা দ্বারা বোঝানো হবে। তো এটা করার কি নিয়ম, প্রথমে দেখো এখানে 724-এ দেওয়া আছে কি লিফ ইজ গ্রিন, আর 371 মানে দেওয়া আছে গ্রিন অ্যান্ড ব্লু। ঠিক আছে, তাহলে এই দুটো যে অক্ষর দেওয়া আছে এখানে, যেমন 724 এখানে 371, এদের মধ্যে কমন কি আছে দেখো 7 কমন আছে। ঠিক আছে, আর এই যে কোডগুলো দেওয়া আছে এখানেও দেখো একটা জিনিস কমন আছে, সেটা কি না গ্রিন কমন আছে। অর্থাৎ আমি বুঝে গেলাম যে 7 এর কোড কি হবে, 7 এর কোড হবে অর্থাৎ 7 ইকুয়ালস টু, এখান থেকে বেরিয়ে গেল এই দুটো থেকে 7 ইকুয়ালস টু কি বেরিয়ে গেল গ্রিন। এইবারে দেখো আমরা যদি 3 নম্বরটার সাথে কম্পেয়ার করি, অর্থাৎ 438 আছে, সেটার মানে কি দেওয়া আছে স্কাই ইজ ব্লু, সেটাকে 724 এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখো এখানে কমন কি আছে 4। ঠিক আছে, আর লিফ ইজ গ্রিন আর স্কাই ইজ ব্লুর মধ্যে কমন কি আছে ইজ। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝে গেলাম যে 4 ইকুয়ালস টু কি হবে ইজ। এইবার আমরা কোশ্চেনটা দেখব। কোশ্চেনটাতে দেখো কি বলা আছে, লিফ এবং ইজ কোন কোন সংখ্যা দ্বারা ডিনোট করা যাবে। তাহলে 2 নম্বরে আমার ইজ আছে, অর্থাৎ 2 নম্বরে 4 অপশনটা থাকবে। তো দেখো লিফ মানে তো গ্রিন দেখতে পেলাম, তাহলে 4 দুটো অপশনে আছে, দেখো 7 and 4 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 and 4। ঠিক আছে, তাহলে দেখো 7 মানে তো গ্রিন, ঠিক আছে, তো এখানে দেখো গ্রিন তো দেওয়া ছিল না, এখানে লিফ দেওয়া ছিল, তাহলে ডেফিনেটলি 2 and 4 এই অপশনটা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অন্য কিছু দেখার দরকার নেই, বেসিক্যালি এই দুটো দেখেই কোশ্চেনটা করে দেওয়া যেত। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নটা সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো এটা কি বলেছে, বলছে যদি 4% সরল সুদে একটা নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তাহলে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। এটা খুব সহজ অঙ্ক, আমরা কি করতে পারি, এই যে আসল এবং সুদ এই অনুপাতটা 5:2 বলেছে, এটাকে আমরা 5x আর 2x ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এটা হলো আমার ইন্টারেস্ট বা সুদ, আর এটা হলো আমার প্রিন্সিপাল। এবার আমরা তো চিরাচরিত একটা ফর্মুলা জানি, ইন্টারেস্ট ইকুয়াল টু কি হয়, প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্টেজ ইন্টু টাইম বাই 100। তো এটাতে বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যেত। দেখো ইন্টারেস্টের জায়গায় আমরা কত বসাবো 2x, প্রিন্সিপালের জায়গায় আমরা বসাবো 5x, রেট পার্সেন্টেজ দেখো বলে দিয়েছি 4, টাইমটা এখানে বার করতে বলেছে, এটা টি দিয়ে লেখো, এখানে নিচে লেখো 100। তাহলে 4 দিয়ে এটা কাটলে হয় তোমার 25, x কেটে দাও। ঠিক আছে, 5 দিয়ে এটা কাটলে হয় 5, আর 5-এর সাথে এই দুইটা যখন গুণ হয়ে যাবে তখন টাইম ইজ ইকুয়াল টু কত চলে আসবে 10 ইয়ার্স। 10 ইয়ার্স হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, যেটা হলো অপশন বি। ওকে, চলে যায় নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো এটা কি বলেছে, বলছে ভেন ডায়াগ্রামের সাহায্যে নিম্নোক্ত সম্পর্কটি ব্যাখ্যা করো। কি দেওয়া আছে, গায়ক, সঙ্গীতকার আর ডাক্তার দেওয়া আছে। তো দেখো গায়ক, সঙ্গীতকার, ডাক্তারের কম্বিনেশন কোনটা হবে, এইটা। ঠিক আছে, সবাই সবারই সাথে রিলেটেড, অর্থাৎ গায়ক যারা তারা সঙ্গীতকারও হতে পারে, আবার সঙ্গীতকারের সাথে সাথে সে ডাক্তারও হতে পারে, আবার ডাক্তাররা গায়ক হতে পারে, সবই হতে পারে। এইগুলো কিন্তু হবে না একটাও। এটা দেখো কোনো রিলেশন ডিনোট করছে না, এটার মধ্যে বলছে যে একটার মধ্যে দুটো কানেক্টেড হয়ে আছে, তো এটাও কিন্তু কখনোই হয় না। আবার এটা একটার ভেতরে আরেকটা এরকম হয়ে আছে, অর্থাৎ যে সঙ্গীতকার সে গায়ক সে ডাক্তার, এরকম জিনিসকে মিন করছে। তো এই তিনটে অপশন তো হতো না, এই অপশনটাই কারেক্ট হবে। ওকে, অপশন ডি হয়ে যাবে প্রশ্নটা সঠিক উত্তর। নেক্সট দেখি,
নেক্সট দেখো এই কোডটা কি করেছে, এটা দেখো বেসিক্যালি সিএমএম, তারপর ই ডবল ও, তারপর জি কিউ কিউ, তারপরে ড্যাশ পূরণ দিয়েছে, তারপর কে ডবল ইউ দেওয়া আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে কি সি এর পর একটা আলফাবেট ছেড়ে, অর্থাৎ ডি কে ছেড়ে ই হলো, ই থেকে এফ কে ছেড়ে জি হলো, ঠিক আছে, এফ পড়ে আছে, তাহলে জি ছেড়ে মানে এইচ কে ছেড়ে এখানে কি বসবে আই। এবার দেখো এখানে কি হচ্ছে এম এন ছেড়ে ও, পরেরটাতেও তাই এম এন ছেড়ে ও। নেক্সট ও থেকে দেখো পি ছেড়ে কিউ, আবার ও থেকে পি ছেড়ে কিউ, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যে দুটো কিউ আছে সেই দুটো কি হবে আর ছেড়ে, ঠিক আছে, এস এস বসে যাবে, অর্থাৎ আই এস এস। এই অপশন যেটাতে দেওয়া আছে অর্থাৎ অপশন সি হয়ে যাবে প্রশ্নটা সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখি। নেক্সট দেখো কি বলেছে, বলেছে গম এবং ধানের বাজার দরের অনুপাত হলো 2:3, ঠিক আছে, এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত হলো 5:4। বলছে তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত হবে। তাহলে খরচ বা এক্সপেন্ডিচার এটার একটা ফর্মুলা আছে ইংলিশে, ঠিক আছে, বা খরচ ইকুয়াল টু কি হয়, প্রাইস ইনটু হয় কি তার কোয়ান্টিটি, ঠিক আছে, এটাই হয় জিনিস। কারণ প্রাইস মানে কি জিনিসের দাম, অর্থাৎ বলে না যে প্রতি কেজি 5 টাকা করে দাম এরকম, আর কোয়ান্টিটি মানে হলো কত কেজি তুমি কিনছো, ঠিক আছে, তাহলে এই দুটোর গুণফল কি হয় আমাদের এক্সপেন্ডিচার বা খরচ হয়। তো এটাই জাস্ট এখানে দেওয়া আছে দেখো, এই প্রাইসটার অনুপাত কত দিয়েছে ধান আর গমের 2/3 আমরা লিখতে পারি অনুপাতটাকে, গণিত কোয়ান্টিটির অনুপাত দেখো দেওয়া আছে 5/4। তো জাস্ট এখান করলেই কি হবে আমাদের ওই পরিবারের খরচের রেশিওটা বেরিয়ে যাবে। তাহলে 2 5 10 বাই 3 4 কত আসছে 12। এবার 2 দিয়ে যেই তুমি কাটবে 5 আর নিচে চলে আসছে 6, অর্থাৎ আমরা বলতে পারি যে 5:6, ঠিক আছে, 5:6 অর্থাৎ অপশন ডি হয়ে যাবে প্রশ্নটার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, 11 নম্বর কোশ্চেন বলছে জি এর বাবা হলো এক্স এর পুত্র। তাহলে আমরা কি করে লিখবো জি এর বাবা, ঠিক আছে, জি এর বাবা, জি এর বাবা মানে জি এর বাবা এখানে আছে, এটাকে ফাদার বলে দিলাম, ঠিক আছে, জি এর ফাদার। বলছে এক্স এর পুত্র, তার মানে এক্স তারও উপরে আছে, ঠিক আছে, এটা জাস্ট আমরা ফ্যামিলি ট্রি বানাচ্ছি। ওকে, নেক্সট বলছে দেখো পি হলো জি এর কাকা, ঠিক আছে, পি জি এর কাকা, তাহলে জি এর বাবার ভাই কাকা মানে, তাহলে পি কোথায় আছে এইখানেই কোথাও আছে, ঠিক আছে, প্লাস করে দিলাম। নেক্সট কি বলছে প্লাস কেন করলাম, কারণ কাকা বলেছে, তাহলে এ তো ছেলে বোঝা যাচ্ছে। এবার কি বলা আছে ওয়াই হলো এক্স এর ভাই, ওয়াই হলো এক্স এর ভাই, অর্থাৎ এই যে এই জায়গাটাতে ওয়াই কোথাও আছে। ওকে, ওয়াই হলো এক্স এর ভাই, দ্যাট মিন্স ওয়াই পজিটিভ মানে প্লাস, ঠিক আছে, ওয়াই একটা ছেলে। নেক্সট বলছে তাহলে ওয়াই পি এর কে হবে, ঠিক আছে, তাহলে পি আছে এখানে, ওয়াই আছে এখানে, তাহলে সিম্পলি বোঝা যাচ্ছে কি এরা দুজন এক জায়গাতে আছে, এ মানে বাবার সম্পর্ক হয়ে আছে বাবার ভাই, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে কাকা, তাহলে কাকা হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারলে, চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন, এটা কি বলেছে দেখো, বলছে উপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাঁ দিকের দশম স্থানের অক্ষরের ডান দিকে অষ্টম স্থানে আছে, ঠিক আছে। পরীক্ষার হলে এই কোশ্চেনটা পড়লে পরে একটু কনফিউশন লাগতে পারে অনেকের, অনেকে হয়তো কাউন্টিং এর ক্ষেত্রে একটু এরর করে এলে পরে ভুল ভালো করে আসতে পারো, ঠিক আছে। তো কোশ্চেনটা কি বলেছে, কোথা থেকে পড়তে হবে এবং কোন জায়গা থেকে কোশ্চেনটা সলভ করতে হতো একটু দেখে নাও। কি বলেছে দেখো, বলেছে উপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষর, শেষের অক্ষর কি আছে বর্ণমালায় জেড, তার আগের অক্ষর কি আছে ওয়াই, এখান থেকে আমাকে কাউন্টিং শুরু করতে বলেছে। কি বলছে আগের অক্ষরের বাঁ দিকের দশম স্থান, তাহলে বাঁ দিকের দশম স্থান এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4, এটা আমার 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এই 10 নম্বর স্থান হলো। এবার বলছে দশম স্থানের অক্ষরের ডান দিকের অষ্টম স্থানে, তাহলে দশম স্থানের অক্ষর অর্থাৎ ও কে ছেড়ে ডান দিকের অষ্টম স্থানে কে আছে এটা জিজ্ঞেস করছে। তাহলে এবারে আমি ডান দিকে মুভ করব, 1 2 3 4 5 6 7 8, এটা আমার 8 নম্বর পজিশন, অর্থাৎ ডাব্লিউ চলে এলো, ঠিক আছে, তাহলে ডাব্লিউ হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো কি বলেছে, বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি পুত্রের বয়সের 3 গুণ বলেছে, তাহলে পুত্রের বয়সটাকে x ধরে নাও, পিতার বয়স 3x ধরে নাও। এবার বলছে 12 বছর পর, তাহলে 12 বছর পর পুত্রের বয়স কত হয়ে যাবে, 12 বছর বেড়ে যাবে, x প্লাস 12 হয়ে যাবে। এখন যদি পুত্রের বয়স x হয় তাহলে 12 বছর পর x প্লাস 12 হবে, আর এর কত হয়ে যাবে পিতার বয়সও কত হয়ে যাবে 3x প্লাস 12 হয়ে যাবে। এবার কি বলছে 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের কত হয়ে যায় দ্বিগুণ হয়ে যায়, তাহলে এটা পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 2 দ্বিগুণ করে দিলাম, এটা শর্তানুযায়ী লিখে দিতে পারি যে 3x প্লাস 12 ইকুয়ালস টু 2 ইন্টু x প্লাস 12, জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। এবার 3x প্লাস 12 ইকুয়ালস টু এখানে কত হচ্ছে দেখো 2x প্লাস 24,
4 और আমরা যদি এক্সটাকে এদিকে নিয়ে আসি তাহলে এক্স চলে এলো আর এখানে 24 থেকে 12 বাদ গেল অর্থাৎ 12। এবার কি বলছে তবে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স তো আমি কত ধরেছিলাম এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত এলো 12, তাহলে 12 বছর হয়ে যাবে প্রশ্নটা সঠিক উত্তর। ঠিক আছে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে একটা সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, অর্থাৎ খাবার মজুদ আছে। ঠিক আছে, এবং আরো 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে? তাহলে এটার ফর্মুলা কি হয়, m1d1, এই টেকনিকে আমরা চলি, ইকুয়ালস টু m2d2, এটা জাস্ট ইউজ করে। তাহলে 500 জনের 24 দিনের খাবার ছিল, এবার এখন কত হয়েছে, আরো 300 জন এক্সট্রা অ্যাড হয়েছে, অর্থাৎ 500 প্লাস 300 অর্থাৎ 800 জন হয়েছে, কত দিনে চলবে এটা জাস্ট জিজ্ঞেস করছে। তাহলে 8 দিয়ে কাটো, এটা হলো 8 100, এটা হলো 8 3 100 দিয়ে এটা কাটলে 5, 5 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে তোমার 15 দিন। তাহলে 15 দিন হয়ে যাবে প্রশ্নটা সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট দেখো এখানে কি বলেছে, এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন, ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এটা কি বলছে দেখো, এই যে ক্যাস্টাফোন কথাটা দেওয়া আছে এখানে, বলছে শব্দটিতে কত জোড়া অক্ষর আছে, যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতেও বলছে ততগুলি অক্ষর আছে। এই কোশ্চেনটাই অনেকে হয়তো বুঝতে পারো নি। ঠিক আছে, এই কোশ্চেনটা কি বলতে চাইছে, অর্থাৎ ধরো আমরা ইংলিশ অ্যালফাবেট যখন আমরা লিখি এ বি সি ডি এরকম লিখি, তাহলে দেখো এ থেকে ডি এর মাঝে বেসিক্যালি কটা অ্যালফাবেট থাকার কথা, দুটো। তো এখানেও এরকম কটা সিরিজ এরকম দেওয়া আছে যেটা পরপর অ্যালফাবেট ওয়াইজও ঠিক আছে। তো এটা কেমন করে করবে একটু চেক করে দেখে নাও। ঠিক আছে, এটা নতুন ধরনের প্রশ্ন, বলে দিই। দেখো কি করতে হয়, দেখো বেসিক্যালি আমরা সি থেকে দেখবো। দেখো সি থেকে ডি ই এফ জি এইচ আই জে কে এরকম করে দেখো ই অবধি দেওয়া আছে, কিন্তু মাঝে কোথাও নেই। যদি আমরা সি থেকে দেখি তো সি এর পর তো এ আসেই না। ঠিক আছে, সি থেকে এস অনেক দূরে, বাট মাঝে একটা অ্যালফাবেট আছে, টিও অনেক দূরে, অ্যালফাবেট একটা আছে, তো এগুলো হচ্ছে না। ঠিক আছে, কতগুলো হবে সেটা তোমাকে বলতে বলেছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি, দেখো এস আর টি, ঠিক আছে, পি কিউ আর এস টি, নর্মাল যখন আমরা অ্যালফাবেট লিখি তখনও কিন্তু পি কিউ আর এস টি, অর্থাৎ এস আর টি কিন্তু পরপর থাকে। ঠিক আছে, তাহলে এইটা আমাকে একটা জোড় হিসাবে ধরতে হবে। নেক্সট দেখো তারপরে দেখো পি কিউ আর হয়। ঠিক আছে, পি কিউ আর যদি আমরা এই দিকে আসি, দেখতে পাচ্ছ এই দিক থেকে এই দিকে আসো, যদি পি থেকে কিউ তারপর আর এ আসো, তাহলে একটা মাঝে অ্যালফাবেট থাকার কথা, অরিজিনালি পি হয় তারপর কিউ হয় তারপর আর, অর্থাৎ মাঝে একটা অ্যালফাবেট থাকে। তাহলে এখানেও দেখো পি এ আর আছে, তার মানে দুই জোড়া পেলে। নেক্সট দেখো এখানে দেখো ই থেকে আর কি পাওয়া যেতে পারে, এইচ, এইচ থেকে দেখো এ থেকে ই এর মধ্যে বি সি ডি, এটা হচ্ছে না। ঠিক আছে, আর দেখতে হবে পি, পি থেকে এইচ, এইচ থেকে ও দেখে নাও, এইচ আই জে কে এল এম এন ও, অনেকটা দূর হয়ে যাচ্ছে। এস আর দুটো পাওয়া গেল, দুটোর পর আচ্ছা ই থেকে এইচটা দেখো, ই থেকে এইচ, ঠিক আছে, ই থেকে এইচটা দেখো, ই এর পর এফ জি দুটো থাকার কথা, তার মানে এখানে তিনটে পাওয়া গেল। ঠিক আছে, ই থেকে এইচ, ই থেকে এইচ এ নর্মালি কটা থাকে, এফ জি মাঝে থাকে, তাহলে এখানেও দেখো এন ও ঢুকে আছে, তার মানে এটা তিনটে জোড় পাওয়া গেল। আর একটা খোঁজার চেষ্টা করতে হবে তোমাদেরকে, ই থেকে যদি তুমি ঘুরে আসো এইদিকে, দেখো এন থেকে কি হচ্ছে, দেখো এন ও, এম এন ও, দেখো এন ও কিন্তু পরপর থাকে, এম এন ও, এন ও কিন্তু পরপর থাকে, তাহলে চারটে পাওয়া গেল। আর দেখো এন ও পি, আচ্ছা ও পি পরপর আছে, এইচ আই জে কে এল এরকম তো কিছু নেই, পি থেকে এদিকে দেখে নাও, পি কিউ আর এস টি, ওকে, আর দেখো কিছু নেই, মোস্ট প্রবাবলি এটা কটা আসছে এখন অবধি যেটা ক্যালকুলেশন করলাম সেটা হলো চারটা। ঠিক আছে, তাহলে 4 হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে, চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো এখানে বলছে দুই অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে। তো দুই অঙ্কের মৌলিক কতগুলি সংখ্যা আছে, এটার অ্যান্সার হয়ে যাবে তোমার 21টা। ঠিক আছে, 21। ঠিক আছে, কতগুলো কি কি হবে দেখো এখানে কিছু, একটা ছেলে যার কোশ্চেনটা বেসিক্যালি কিউম্যাথস এর সাইটে দেওয়া ছিল, কিউম্যাথস নয় স্বপ্ন.in এর সাইটে, তো সেখান থেকে লিখে রেখেছে এগুলোই হবে 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 57, 57টা হবে না। ঠিক আছে, 59 এটা হবে, তারপর 61 67 হবে,
71, 73, 79, 83, 87 হবে না, এই দুটো ভুল হয়। কারণ দেখো অনেকে ভুলটা কোথায় করে, 87 এ ভুল করে একটা, এটা 3 ইন্টু 29 করলে 87 চলে আসে, এটাও অনেকে প্রাইম নাম্বার ধরে নেয়, ঠিক আছে, মানে মৌলিক সংখ্যা হিসাবে ধরে নেয়, বাট ওটা হয় না। 91, ঠিক আছে 97, আর অনেকে 93 টাকেও অনেক সময় ভুল করে ধরে ফেলে, এটা কিন্তু 3 ইন্টু 31 হয়ে যায়, ঠিক আছে। আর এখানে আর একটা লিখে ফেলেছিল 57টা, যেটাও কিন্তু 3 ইন্টু 19 করলে হয়ে যায়, এই কারণে একটু ভুলভাল চলে আসে, ঠিক আছে। অনেকে 23 করে দেওয়া আছে, আবার অনেকে 25 অ্যান্সার করে দেওয়া আছে। তো কারেক্ট তোমরা একটু লিখে দেখে নিও, এটা হবে কটা, 21টা। ওকে, 21 আর 23টার মধ্যে প্রবলেম হয়, ওই দুটো নাম্বার এক্সট্রা অনেকে অ্যাড করে ফেলে, অর্থাৎ 87টাকে বুঝতে পারে না যে 87 মৌলিক নাম্বার নয়, আর অনেক ক্ষেত্রে 93 কিংবা 57 এই দুটোর মধ্যে কোনো একটাকে কেউ না কেউ স্টুডেন্টরা কি করে, ইনক্লুড করে ফেলে। ওকে, তো ওটার জন্যই কোশ্চেনটা দেওয়া। নেক্সট দেখো এই সিম্পলিফিকেশনটা কি করে করবে, দেখো √20 লেখা আছে, তাহলে √20 ইকুয়ালস টু যদি আমরা 20 কে ব্রেক করি আমরা পাবো কত, 4 ইন্টু 5, এটা লিখতে পারি। তার মানে এটাকে বলতে পারি, দেখো 4 থেকে, তার মানে ভেতরে √20 ইকুয়ালস টু কত হয়, 4 গুণিত 5, তাহলে 4 একটা তো পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 2 বেরোবে, 2√5 থেকে যাবে। তার মানে এই জিনিসটা এলো কত, এখানে আছে 2√5, এটা লিখলে প্লাস দেখো দেওয়া আছে 1125, ঠিক আছে। তাহলে 1125টাকেও আমরা ব্রেক করব, এখানেই করে দিচ্ছি। দেখো 1125টাকে ব্রেক করো, 1125 5 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 2 10, 1 12, 5 2 10 25, আবার দেখো 5 দিয়ে যাবে, 5 4 20, 2 25, 5 5 25, আর একবার কোথায় যাচ্ছে 5 9, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কি পাওয়া গেল, 3টে 5 আর একটা 9। তাহলে বেসিক্যালি এটা হবে কি, মানে এটাকে যদি আমরা ভাঙি, তা দেখো দুটো 5 থেকে তুমি একটা 5 পাবে, আর 9 থেকে তুমি 3 পাবে, অর্থাৎ 15√5 পেয়ে যাবে এখানে। কত পাবে, 15√5। তাহলে এটা হয়ে গেল 15√5। ওকে, বেশ। আর কি আছে, √567, তাহলে √567 করতে গেলেও 567টাকে একটু ব্রেক করতে হবে। দেখো এটাকে কি করে কত দিয়ে যাবে বুঝবে কি করে, 7 আর 6 13, 5 18, সাম অফ ডিজিটস 18, মানে 3 দিয়ে যাবে। তাহলে 3 18 54, 2 27, 3 9 27, 3 দিয়ে চালাও, 3 63, আর 3 21, আর একটা হচ্ছে তোমার 7 3, ঠিক আছে। তাহলে 3 দেখো, 3 আর একে 4টা, তাহলে 4টা 3 থেকে তুমি দুটো 3 পাবে, অর্থাৎ 9 পাবে। তাহলে এটা কত হবে, 9√7, সরি এটা বিয়োগ চিহ্ন দিয়ে 9√7। তাহলে এই জিনিসটা বেসিক্যালি এলো কত, 2√5 আর 15√5, অর্থাৎ কত এলো 17√5, ঠিক আছে, মাইনাস 9√7। এবার এইটা দেখো 500 দেওয়া আছে, তার মানে 5 ইন্টু 100, তার মানে 100 থেকে এলো তোমার 10√5, এটাকে আমরা 10√5 লিখতে পারি। আচ্ছা 245 দেওয়া আছে, এটাকে যদি 5 দিয়ে কাটো তাহলে 5 ইন্টু 49, তাই তো, 5 ইন্টু 49 মানে 245, তাহলে 49 থেকে তুমি 7 পাবে, তাহলে এটাকে তুমি লিখতে পারো 7√5, আর এখানে আছে 9√7, তাহলে এটা লেখো। তো দেখো 10√5 আর এখানে 7√5, এই দুটো যোগ করলে আবার কত আসছে, 17√5। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। 10 আর 17 যোগ করলে কত আসছে, 17√5, ঠিক আছে, প্লাস 9√7। তাহলে বেসিক্যালি এই দুটো জিনিসের গুণফল, তাহলে এটার সাথে কত আছে, 17√5 প্লাস 9√7। তাহলে দেখো a মাইনাস বি, আর এটা কত হচ্ছে a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, 17 ইন্টু, মানে 17 স্কোয়ার, অর্থাৎ 17 স্কোয়ার কত হয়, 17 17 289, আর √5 ইন্টু √5 মানে 5, তো 289 ইন্টু 5 মাইনাস বি স্কোয়ার মানে কত, 9 এর স্কোয়ার অর্থাৎ 81, 81 ইন্টু কত হবে, 81 ইন্টু √7 মানে 7। জাস্ট এই ক্যালকুলেশনটা করতে হবে। তো দেখো এখানে কি আসছে, 5 9 45 এর 5, হাতে রইলো 4, ঠিক আছে, 5 আর 40, আর 4 44 এর 4, হাতে রইলো 4, 5 দুগুণে 10 আর 4 14, 1445 এখান থেকে 7 8 56, মানে 567, এটা বাদ দিতে হবে। দেখো 1445 থেকে 567 বাদ দিলে হবে কত আমার, 878, ঠিক আছে, 878 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, যেটা অপশন ডি তে দেওয়া আছে। আশা করি কোশ্চেনটা বুঝলে। চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো এই রিজনিং এর কোশ্চেনটা অনেকে কনফিউজড আছে, অনেক ইউটিউব চ্যানেলে এটাকে ভুল
বলে দিল যে এই কোশ্চেনটা নাকি ভুল এসছে, ঠিক আছে। তো আমি জানাতে চাই যে এই কোশ্চেনটা ভুল আসেনি, ঠিক আছে। এক্সাম হলে ক্র্যাক করা একটু ডিফিকাল্ট ছিল এই কোশ্চেনটা। তো এটাতে কি লজিক আছে তোমাদেরকে বলে দিতে হবে। সিম্পলি কি দেওয়া আছে এটা ফার্স্টে বুঝতে হবে। 12 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 25, তারপরে দেওয়া আছে 37, তারপরে দেওয়া আছে 49। অনেক ইউটিউব চ্যানেল কি বলছে যে 12কে 2 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করে 25 হয়েছে, তা 12কে 3 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করে 37 হয়েছে, 12কে 4 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করে 49। সেই ওয়াইজ কত হওয়া উচিত না, 12কে যদি তুমি 5 দিয়ে গুণ করো তার সাথে 1 যোগ করো, অর্থাৎ 61 অপশনে আমার থাকা উচিত। এইটা অনেকে বলছে, ঠিক আছে। তাদের কথা ভুল নয় কোনো অর্থেই, প্রথম লজিকে এটাই আসার কথা, এবং অনেকেই হয়তো এইভাবে ভেবেছো এবং ভেবেছো হয়তো যে কোশ্চেনটা ভুল আছে। আবার অনেকে এই কোশ্চেনটার পেছনে পরীক্ষা হলে অনেকটাই সময় নষ্ট করে এসছো। তো যাই হোক, এই কোশ্চেনটা স্কিপ করতে হতো যখন 1-2 অ্যাটেম্পটে যখন না হয়েছিল তখন এটাকে স্কিপ করতে হতো। তো দেখো এই কোশ্চেনটা অ্যাকচুয়াল লজিকটা কি দেওয়া ছিল। তো দেখো 12 দেওয়া ছিল, তারপরে দেওয়া আছে 25, তারপরে দেওয়া আছে 37, তারপরে দেওয়া আছে 49। তো এটা কি বলছে দেখো, 25 থেকে তুমি একটা কাজ করো, 37, এই দুটো জিনিস করে বুঝবে। 37 থেকে 25 বাদ দিলে কত আসে, -25 করলে কত আসে দেখো, 12 আসে। 49 থেকে যদি তুমি -24 করো তাহলে তুমি পাবে কত, 25 পাচ্ছ। এবার এইখানে এমন একটা সংখ্যা তোমাকে বসাতে হবে যেটা থেকে তুমি যখন 37 কে বাদ দেবে, ঠিক আছে, যেটা থেকে তুমি 37 কে বাদ দেবে তখন তুমি কত পাবে, 23 পাবে। অর্থাৎ -23 করলে 37 আসবে। তাহলে তো বলো 37 এর সাথে 23 অ্যাড করলে এখানে চলে আসবে, তাহলে এটা কত হয়ে যাবে, 60। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। লজিকটা একবার দেখে নাও ভালো করে। দেখো আমি অন্য কালারে বলে দিচ্ছি। এখানে দেখো 3 নম্বরের সাথে 1 নম্বরের একটা রিলেশন রয়েছে। কি করছে না, 37 থেকে তুমি যদি 25 বাদ দাও তাহলে তুমি 12 পাচ্ছ। 2 নম্বরটার সাথে 4 নম্বরের একটা রিলেশন রয়েছে। 49 থেকে যদি 24 বাদ দাও তুমি 25 পাচ্ছ। অর্থাৎ 25 বাদ দিলে একবার 24 বাদ দিলে পরবর্তীটাই কি হবে, 23 বাদ দিয়ে সংখ্যাটা পেতে হবে। কোন সংখ্যাটা, 3 নম্বর সংখ্যাটা। সেটা কোথা থেকে পাবে, 5 নম্বর সংখ্যা থেকে। অর্থাৎ 5 নম্বর সংখ্যা থেকে আমি 23 বাদ দিলে 37 পাবো। তাহলে সেই সংখ্যাটা কত হবে না, 37 এর সাথে আমি 23 যোগ করে দিলে ওই সংখ্যাটা পেয়ে যাবো। সেটা কত, 60। অর্থাৎ অপশন এ হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। এটাই ছিল মানে আজকের পরীক্ষাটার একটা ভালো কোশ্চেন। ওকে, দেখো নেক্সট দেখি। নেক্সট দেখো বলছে, শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ, অর্থাৎ সুদ আসলটা বলে দিয়েছে, 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা নিয়ে ধার নিয়ে থাকে তাহলে সে কত দিনের জন্য ধার নিয়েছিল এটা জিজ্ঞেস করছে। তো এটাও সিম্পল ফর্মুলা। দেখো এখানে দেখতে পাচ্ছি সুদ ছিল, এই আসল ছিল 12,000 টাকা, সুদ আসল ছিল 15,600 টাকা। তার মানে ডেফিনেটলি সুদ কত, 3,600 টাকা। এটা থেকে এটা বাদ দিলে বেরিয়ে যায়। এবার আমরা সুদের ফর্মুলা জানতাম যে সুদ ইকুয়াল টু, অর্থাৎ 3,600 ইকুয়াল টু আসল মানে কত 12,000 ইন্টু রেট কত 6 ইন্টু টাইমটা আমাকে জিজ্ঞেস করতে বলেছে, বাই আমরা কত লিখতাম 100, এটা লিখতাম। তো দেখো এখান থেকে তো দুটো শূন্য চলে গেল, এখানে একটা শূন্য কেটে দাও। 12 দিয়ে যদি তুমি এটা কাটো তাহলে এখানে হয়েছে 30, 6 দিয়ে এটা কাটলে হয়ে যাচ্ছে তোমার 5। তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 5 ইয়ার্স। তাহলে 5 ইয়ার্স হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট নেক্সট 28 নম্বর কোশ্চেন বলছে একটা কাজ এ ও বি যথাক্রমে 10 এবং 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে দেয়। বলছে তিনজন একত্রে করলে কাজটি কত দিনে শেষ হতো বলো। তাহলে দেখো এখানে এ আর বি সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমরা এ আর বি সম্পর্কে ইনফরমেশন গুলোকে একটু লিখি। তো দেখো এ 10 দিনে করে, বি 15 দিনে করে। তাহলে আমরা প্রথমে এই দুটো থেকে দেখি, তাহলে টোটাল কাজকে আমরা কত ধরবো, 10 আর 15 লস হবে, অর্থাৎ 30 আমার ধরে নিলাম, অর্থাৎ 30 ইউনিট হয়ে গেল আমার টোটাল কাজ। ঠিক আছে, তাহলে এ এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি কত হবে 10 ইন্টু 3 30, অর্থাৎ 3 এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি কত হবে 15 ইন্টু 2 30, অর্থাৎ 2 এফিসিয়েন্সি। আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, নেক্সট এবার এই অঙ্কটা কি বলেছে, প্রথমে কি বলেছে যে এ একা 4 দিন কাজ করেছিল। তাহলে এ একা 4 দিন যখন কাজ করেছিল, এ 3 এফিসিয়েন্সি নেই, এ কাজ করছিল। তাহলে এ 4 দিন যদি কাজ করে তাহলে সে কত কাজ করে দেবে না 3 ইন্টু 4, অর্থাৎ এখন কত কাজ পড়ে আছে, এইটুকু কাজটা পড়ে আছে, 30 ইউনিট টোটাল কাজ ছিল। এ
3 এফিসিয়েন্সি নিয়ে 4 দিন কাজ করছে, অর্থাৎ 12 ইউনিট কাজ করে দিয়েছে। তাহলে এখন কাজ কত পড়ে আছে? 18 ইউনিট কাজ পড়ে আছে। তারপর বলছে দেখো বি 5 দিন কাজ করেছে, তাহলে বি 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছে, কতদিন? 5 দিন, তাহলে 2 ইন্টু 5, তাহলে 10। তার মানে এখন আর কাজ কত পড়ে আছে? 8 ইউনিট কাজ পড়ে আছে। দিয়ে বলছে অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তাহলে বলো 8 ইউনিট কাজ কেউ যদি 8 দিনে শেষ করে তার এফিসিয়েন্সি কত হবে? ডেফিনেটলি 8 কে 8 দিয়ে ভাগ, অর্থাৎ তার এফিসিয়েন্সি কত? 1। এই এফিসিয়েন্সিটা কার? সি এর এফিসিয়েন্সি। অর্থাৎ এই যে এ বি লিখলাম, এ বি এর পর আরেকজন পার্টনার যে দেওয়া আছে সেটা হলো সি, তার এফিসিয়েন্সি অর্থাৎ এই যে 3 এই যে 2, এই এফিসিয়েন্সিটা কত? 1। এবার দেখো এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এটা যদি 30 হয় তাহলে ডেফিনেটলি এই সি কত দিনে কাজটা করবে? 30 ভাজিত এফিসিয়েন্সি, অর্থাৎ 30 দিনেই সি কাজটা করবে। এইবার এটা অবধি বোঝা গেল। এবার আমাকে বলছে তিনজন একত্রে যদি কাজটা করতো তাহলে কাজটা কত দিনে শেষ হতো। তাহলে আমার টোটাল কাজ কত ছিল? 30 ইউনিট। তাহলে 30 ইউনিট কাজ যদি তিনজন মিলে করতো তাহলে তিনজনের এফিসিয়েন্সি কত হয়ে যেত? এ এর এফিসিয়েন্সি 3 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 2, আর সি এর এফিসিয়েন্সি কত? 1। 3 আর 2 5 আর 1 6, অর্থাৎ এইটা লিখতাম 3 + 2 + 1, অর্থাৎ 30 ইউনিট কাজ তিনজন মিলে অর্থাৎ 6 এফিসিয়েন্সি নিয়ে করলে 5 দিন সময় লাগতো। 5 দিন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো এই কোশ্চেনটা তো খুব ইজি, জাস্ট কি বলেছে এগুলোকে বসিয়ে দিতে হবে। দেখো কি বলেছে 2 + 27, এখানে বলেছে প্লাস মানে যদি গুণিত চিহ্ন হয় তাহলে এটা দাও 2 × 27, ঠিক আছে। বিয়োগ মানে যদি ভাজিত চিহ্ন হয় তাহলে ভাজিত চিহ্ন 3, ঠিক আছে। প্লাস মানে যদি গুণিত চিহ্ন হয় গুণিত চিহ্ন 2, আর গুণিত চিহ্ন মানে দেখো দেওয়া আছে +3, আর ভাজিত চিহ্ন মানে দেওয়া আছে বিয়োগ, তাহলে বিয়োগ 2। এটা ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো অনেকে এখানেও ভুল করতে পারো। কি ভুল করতে পারো না, অনেকে ভাবো যে এখানে ভাগের কাজটা আগে করি তারপর গুণের কাজ করবে, কিন্তু এটা হয় না। কখন হয় না? না যখন একটা সিরিজে পরপর গুণ আর ভাগ একসাথে থাকে। এটা একটা বডমাসের নিয়মের মধ্যে পড়ে, মানে বডমাসে এটা মেনশন করা থাকে না, বাট এটা সিম্পলিফিকেশন করার সময় এই রুলটা কিন্তু ফলো করতে হয়। রুলটা জেনে রাখো, যখন গুণ আর ভাগের মাঝে অন্য কোনো চিহ্ন থাকবে না, দেখো 2 থেকে স্টার্ট করে এই 2 অবধি কোনো কিন্তু চিহ্ন নেই, মাঝে গুণ আর ভাগের চিহ্ন আছে, তখন আমাদের উচিত হবে অপারেশনটাকে লেফট থেকে রাইটে পরপর পরপর করে যাওয়া, ঠিক আছে। তাহলে প্রথম অপারেশন কি আছে? 2 এর সাথে 27 এর গুণ, এই গুণটা করব, কত হবে? 2 × 27 54। তারপরেরটা লিখে নেব ভাজিত 3 গণিত 2। পরের অপারেশন কি হবে? 54 ভাজিত 3, এটা পড়ে আছে, এটাই করব 18। 18 কে 2 দিয়ে গুণ করলাম, কত এলো? 18 × 2 = 36, বাস 36। এই অপারেশনটা হয়ে গেল। 36 এর পর 3 যোগ 2 বিয়োগ, ঠিক আছে। তার মানে আলটিমেটলি 1 যোগ, তার মানে 37 হয়ে যাবে এই প্রশ্নটা সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো এখানে কি বলেছে, বলছে একটা ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার ওই মিশ্রণে কত ডেটল মেশালে ওই মিশ্রণে 75% বলছে জল থাকবে। তাহলে আমরা দেখিনি 60 লিটার যদি আমার টোটাল মিশ্রণ ছিল তার মধ্যে বলছে 80% জল আছে, তাহলে 60 এর 80% মানে কত? 848। তাহলে 48 লিটার এটা কি আছে? জল আছে, ঠিক আছে। আর বাকিটা ডেটল হবে, তাহলে 12 লিটার কি আছে? 12 লিটার আমার ডেটল আছে। এবার বলছে যে মিশ্রণে কতটা ডেটল মেশালে, এই মিশ্রণে আমি কতটা ডেটল মেশাবো, ঠিক আছে। তাহলে 60 লিটারের মিশ্রণ, সেই মিশ্রণে আমি কতটা ডেটল মেশাবো যাতে করে বলছে সেই মিশ্রণে 75% কি থাকবে? জল থাকবে। তাহলে দেখো এই জিনিসটা বুঝতে হবে যে 75% জল থাকবে, তার মানে 25% কি থাকবে বলো? 25% ডেটল থাকবে। তাহলে ডেটল আর জলের আফটার মিশ্রণ, ঠিক আছে, কত অনুপাত হবে? না 1:3, তাই তো? এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ আমার 1 ভাগ ডেটল হবে আর 3 ভাগ কি হবে? জল হবে সামথিং অ্যামাউন্ট মেশানোর পর। তাহলে দেখো আমরা গেস ওয়ার্ক কি করে করব এখানে, দেখো এটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে দেখো 3 অনুপাত যদি জল হয় আর 1 অনুপাত যদি ডেটল হয় তার মানে ডেফিনেটলি টোটাল অনুপাতটা 4 এর একটা কি হবে? গুণিতক হবে। 4 এর একটা গুণিতক হবে। আবার সেইটা কি হবে? 60 এর সাথে যোগ করলে হবে, অর্থাৎ যে টোটাল মিক্সচারটা ছিল সেই মিক্সচারের সাথে আমি এমন কিছু যোগ করব যেটা 4 এর গুণিতক হবে। যদি দেখো 60 এর সাথে আমি 10 লিটার অ্যাড করি, অর্থাৎ 10 লিটার যদি আমি মনে মনে ধরি যে ডেটল মেশালাম, তাহলে টোটাল কোয়ান্টিটিটা কত হবে? 70 লিটারের, সেটা কিন্তু 4 এর গুণিতক হচ্ছে না।
কিন্তু যদি আমি 8 লিটার মেশাই তাহলেও হচ্ছে না, যদি 66 লিটার মেশাই মানে 6 লিটার মেশাই 66 হচ্ছে, তাহলে ওটাও কিন্তু হচ্ছে না। একমাত্র দেখো 4 লিটার যখন আমি মেশাবো তখন ওইটা কত হয়ে যাবে 60 + 4, এটা হয়ে গেল 64 লিটার, যেটাকে কিন্তু আমি 3:1 অনুপাতে ব্রেক করতে পারবো, অর্থাৎ 4 এর গুণিতক, কারণ 4 16 কত হয় 64। তাহলে এইভাবে কিন্তু আমরা গেস করেও করতে পারি। আর তুমি ডাইরেক্ট যদি বুঝতে চাও তো বুঝেই নাও, দেখো 4 লিটার যদি আমি ডেটল মেশাই তাহলে 12 লিটার আর 4 লিটার এখানে কত হয়ে যাচ্ছে 18 লিটার ডেটল হয়ে আছে। আর আমার জলটা তো তখন 48 লিটারই আছে, কারণ জলকে আমি চেঞ্জ করিনি। তাহলে আমার এদের মধ্যে মানে কি বলবো, ইয়েটা দেখে নাও, 6 3 18, 6 8 48, সরি এটা কত হবে 16, ভুল করলাম একটু, 12 সাথে 4 যোগ করলে কত হবে 16, আর এটা হলো 48। তাহলে 16 দিয়ে এটা কাটাকুটি করে নাও, 16 কে 16, 16 3 48, অর্থাৎ দেখো অনুপাত 3:1 মেনটেন রইলো। ওকে, তাহলে এইভাবে করা যায়। তাহলে এটাই শর্ট ট্রিক্স, এভাবেই করবে। নেক্সট দেখো, এটা বলেছে নিচের শব্দগুলিকে বর্ণমালা অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষে আসবে, একদম লাস্টে আসবে, ঠিক আছে, শেষে আসবে। তাহলে দেখো এ বি দেওয়া আছে, তাহলে এটা ফার্স্টে আসার চান্স আছে। তারপরে এই সি, সি এর পর টি আছে, এখানে সি এর পর সি আছে, সি এর পর সি যেটা আছে এটা দ্বিতীয় স্থানে আসবে, ঠিক আছে। তারপর সি এর পর কিউ আর এস টি, এইটা সি এর পর সি হলো, তারপর সি এর পর এইচ, এটা 3 নম্বরে, ওটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, এটা আমার 3 নম্বরে। তারপরে তোমার কিউ আর এস টি, এটা আমার 4 নম্বরে আসবে, সি এর পর কিউ আসছে, সি এর পর তারপরের অ্যালফাবেট দেখো টি, অর্থাৎ এ সি টি ইউ এ টি এ, ঠিক আছে, অ্যাক্টুয়েট, ঠিক আছে, বা অ্যাকচুয়েট যা বলবে, এটা আমার 5 নম্বরে আসবে, এটাই লাস্ট। ঠিক আছে, কি করে দেখছি না, সি এর পরের অ্যালফাবেটটা আমাদেরকে দেখতে হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট এই যে ট্রায়াঙ্গেল কাউন্ট করতে বলেছে, তো এরকম ধরনের ট্রায়াঙ্গেলের তো আমরা জানি যতগুলো দাগ হয় সেগুলোকে জাস্ট যোগ করতে হয়। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, তাহলে 4 আর 3 7 আর 2 9 1 10টা ট্রায়াঙ্গেল এখানে আছে। যদি এখানে দাগ কাটা থাকতো, বেস যদি দুটো হয়ে যেত তাহলে 10 এর ডবল 20টা হয়ে যেত। আশা করি এই জিনিসটা জানো সবাই, তাই এটা 10 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখি, নেক্সট দেখো ফাইন্ড, কি বলেছে, নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত। তার মানে চতুর্থ ভগ্নাংশটা যদি এখানে x দেওয়া থাকতো, তার মানে বেসিক্যালি এখানে বলতে চাইছে 1/3 অনুপাত 1/6 সমানুপাত দেওয়া আছে 1/9 অনুপাত x দিয়ে বলছে x এর ভ্যালু কত হয়। তাহলে দেখো এইটা আর এটা কি হচ্ছে, মানে প্রান্তীয় পদ, এটা হলো মধ্যপদ, তাহলে মধ্যপদ দুটির গুণফল বাই প্রান্তীয় পদ হয়ে যাবে, অর্থাৎ তুমি 3 দিয়ে এখানে গুণ করে দিতে পারো। তাহলে 3 1/18, অপশন বি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, যেটা হবে x এর ভ্যালু। ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো এখানে কি বলেছে, বলছে যদি x $y মানে হলো x y এর বাবা, x #y মানে হলো x y এর মা, আর x গণিত y মানে হলো x y এর বোন হয়, তবে n হ্যাশট্যাগে $b ক্রস d তে d কিভাবে n এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে এটা জাস্ট আমাকে বানাতে হবে। তো প্রথমে আমরা এখানে দেখবো যে n হ্যাশট্যাগে এই কথাটা মানে কি। দেখো হ্যাশট্যাগ দিয়ে এখানে বলা আছে কি, মানে কি হচ্ছে x y এর মা, অর্থাৎ দ্বিতীয় জনের মা হচ্ছে প্রথম জন, তাহলে n এখানে ফিমেল মেম্বার, তার মানে আমি এখানে বলতে পারি যে n হলো a এর মা, তাহলে a নিচে থাকবে। এবার দেখো a এর মা, তার মানে কি a এর জেন্ডার সম্পর্কে কিন্তু আমি জানি না, বাট n একজন মহিলা এটা আমি বুঝতে পারলাম, কারণ মা বলে দিয়েছে। তাহলে মহিলার জন্য আমরা ফ্যামিলি ট্রিতে মাইনাস সাইনটা ইউজ করি, নর্মালি বিভিন্ন বইয়ে এটা ইউজ করা থাকে, সো আমি এখানে কিন্তু মাইনাস সাইনটা ইউজ করছি। তাহলে দেখো এটা হলো। এবার দেখো পরেরটাতে কি আছে, $b, এখানটা দেখতে হবে আমাদেরকে। এবার এখানটা দেখতে হবে $b কোথায় দেওয়া আছে, যে x y এর বাবা, অর্থাৎ দ্বিতীয় জনের বাবা, তার মানে a এর জেন্ডার কিন্তু আমি পেয়ে গেলাম। a এর জেন্ডার এবারে বলে দিয়েছে কি ছেলে, কারণ a b এর বাবা হবে, তাহলে b নিচে চলে এলো। এবার দেখো b এর জেন্ডার সম্পর্কে কিন্তু আমি জানি না, বাট যেহেতু a কে বাবা বলেছে তাই a এর জেন্ডার আমি বুঝে গেলাম যে a একজন ছেলে, তার জন্য কিন্তু আমি এখানে প্লাস সাইনটা দিলাম। ওকে, নেক্সট দেখো তারপরে কি আছে, এইখানটা দেখবো যে b ক্রস d কথাটা মানে কি, যে x y এর বোন, x y এর বোন, তার মানে y এর x বোন হবে, তাহলে b d এর বোন হবে, অর্থাৎ b এর জেন্ডার জানতে পেরে গেলাম, b একজন মহিলা হবে, d এর বোন, বাট d মহিলা না ছেলে সেটা সম্পর্কে কিন্তু এখানে বলা নেই। তাহলে b হলো আমার মেয়ে, a হলো ছেলে, n হলো মেয়ে, d এর
লিঙ্গ সম্পর্কে আমার কিন্তু এখনো কোনো ধারণা তৈরি হলো না। এবার এরা জিজ্ঞেস করছে যে ডি কিভাবে এন এর সাথে সম্পর্কিত। এন এর সাথে ডি এর সম্পর্ক, তাহলে এন এর সাথে ডি এর সম্পর্ক বলতে গেলে আমাকে স্পেসিফিক্যালি ডি এর সম্পর্কে কিন্তু জানতে হবে যে ডি একজন ছেলে না মেয়ে। যদি না আমি জানতে পারি তাহলে নাতি না নাতনি এটা কিন্তু আমি বলতে পারছি না। তার মানে কি এখানে অ্যান্সার কি হবে, নির্ণয় করা সম্ভব নয়, আমাকে সামহাও ডি এর জেন্ডার সম্পর্কে জানতেই হবে। তো যেহেতু এই কোশ্চেনটাতে বলা ছিল না, সো আমরা এটাতে নির্ণয় করা সম্ভব নয় বা ইংলিশে ক্যান নট বি ডিটারমাইন্ড, এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেনটা কি বলছে, বলছে যদি কোনো বছরের 27শে সেপ্টেম্বর শনিবার হয় তবে ওই বছরের 27শে অক্টোবর কোন বার হবে। তাহলে বেসিক্যালি দেখবে জুলাই আর আগস্ট এই দুটো পরপর আমাদের মাস কি হয়, 31-এর হয় পরপর। নেক্সট যে সেপ্টেম্বর মাসটা আসে সেটা হয় তোমার 30 দিনের। তাহলে 30 দিন, এখানে 27 তারিখ নিয়ে নিয়েছি, তাহলে এখানে আর পড়ে থাকছে 28, 29, 30, এই তিনটে দিন, এখানে 3, আর তারপরে তোমার 27 অক্টোবর, এখানে 27 দিন, তাহলে এইগুলো যোগ করো, তাহলে 27 আর 3 এর টোটাল কত হচ্ছে 30 দিন। 30 দিনকে তুমি 7 দিয়ে প্রথমে ডিভাইড করবে, তাহলে 7 4 28, অর্থাৎ 2 রিমাইন্ডার আসবে, কি আসবে 2 ভাগ শেষ। তাহলে ভাগ শেষ যদি আসে তাহলে শনিবার থেকে আমাকে 2 দিন কাউন্ট করতে হবে, তাহলে শনি রবি সোম, সোমবার হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট এই কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়। তো এখানে ছবিটা বানানো হয়েছে, এখান থেকেই বলে দিচ্ছি, দেখো রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে গেল, এরপর ডান দিকে ঘুরে সে 30 মিটার গেল, তারপর আবার ডান দিকে ঘুরে 35 মিটার, তার মানে এখানটা 20 আরো 15 এখানে বাড়িয়েছে 35 মিটার, এরপর বাম দিকে ঘুরে 15 মিটার গেল, তারপর বলছে তারপর আবার বাম দিকে ঘুরে 15 মিটার যায়, 15 মিটার গেল। রসিক বর্তমানে তার শুরুর অবস্থান থেকে কত দূরে এবং কোন দিকে আছে, তাহলে দেখো এখানে এইটা 30 ছিল, আর এখান থেকে এইটা মানে এটাও কত আছে 15, তাহলে এই জায়গাটা 15 আছে, আর এই জায়গাটা কত আছে 30 আছে, তাহলে 30 আর 15 এখানে ছিল, এখন এখানে আছে, এটা হলো ফাইনাল পজিশন আর এটা হলো ইনিশিয়াল পজিশন। তাহলে 30 আর 15, 45 মিটার কোন দিকে, এবার দেখো এটা এই দিকে আছে, প্রথম পয়েন্টটা এখানে ছিল, এখন আছে এখানে, তার মানে এটা ইস্ট অর্থাৎ পূর্ব দিকে আছে, তাহলে 45 মিটার পূর্ব হয়ে যাবে প্রশ্নটা সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 46 কি বলেছে, বলছে একটা শাড়ি বিক্রেতা 400 টাকায় শাড়ি বিক্রি করে এক বিক্রেতা একটাতে 20% লাভ করছে, একটাতে 20% ক্ষতির শিকার হচ্ছে। তো এটা তো মুখে দেখে অ্যান্সার করা যায়, সবসময় এখানে r² / 100 পরিমাণ কি হয়, ক্ষতি হয়, এরকম হয়। তাহলে এখানে দেখো r² মানে 20 20 400/100, তার মানে 4% কি হবে, লস হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো এটা কি বলছে, এ 2250 টাকা নিয়ে একটা ব্যবসা স্টার্ট করে এবং পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ওই ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয় তবে এ ব্যবসা শুরু করার কত সময় পর বি ব্যবসাতে যোগ দিয়েছিল। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কেমন করে করবে, প্রথম দেখো এটাকে বিভিন্ন ভাবে করা যেতে পারে, আমি স্মার্ট অ্যাপ্রোচ বলছি এক্সাম হলে, যেটা লাগানো খুব সহজ হয়। এ আর বি এর মূলধনের অনুপাতটা আমরা প্রথমে বার করে নেবো। দেখো 2250 এটাকে লিখলে, ঠিক আছে 2250, এখানে কত দেওয়া আছে 2700, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে চালাও, 5 4 20, 5 9 45, এটা দেখো 5 5 25, 2 20, 5 4 20, তারপর তোমার 5 4 20, 2 25, সরি এটা 5 5 45, তাহলে আবার 5 দিয়ে কাটো বা 9 দিয়ে কাটো, 9 5 45, 9 6 54, অর্থাৎ এ 5 টাকা লাগালে এ 6 টাকা লাগাই। ঠিক আছে, এটুকু বোঝা গেল, অর্থাৎ এ যদি 5 টাকা ব্যবসায় লাগিয়েছে তাহলে বি 6 টাকা ব্যবসায় লাগিয়েছে। এবার দেখো এখানে বলা নেই যে বি কতদিন পর ব্যবসায় যুক্ত হয়েছিল, তাহলে বি এর ব্যাপারটা আমি জানি না, বাট এ এর ব্যাপারটা তো জানি যে এ নিশ্চয়ই 12 মাস ব্যবসাতে খাটিয়েছিল, কারণ লভ্যাংশ যদি 1 বছর পর হয় তাহলে এ নিশ্চয়ই 12 মাস টাকাটা খাটিয়েছিল, তাহলে 5 × 12 মোটামুটি 60 ইউনিট কি হবে, এ এর টাকাটা হবে। এবার এ এখানে বলেছে দেখো বছরের শেষে লভ্যাংশ কি বলেছে 2:1 অনুপাতে ভাগ হয়, তাহলে 2:1 অনুপাতে লভ্যাংশ ভাগ হয়, তার মানে কি এ যদি লাভ মানে 60 ইউনিট যেটা হচ্ছে সেটা এখানে বলা দিয়েছে কত 2 ইউনিট, তার মানে এ 1 ইউনিট মানে এ কত পাবে 30 ইউনিট পাবে, তবেই না 60 মানে যদি 2 হয়, 60 মানে যদি 2 হয় তাহলে 30 মানে 1 হতেই হয়, মানে 1 মানে 30 হতেই হয়। তাহলে এই 30 কি করে আসবে, দেখো এই যে 6 ইউনিট টাকাটা এটা মানে 5x 6x এরকম কিছু ধরতে পারো, মানে এই 5 টাকা দিলে 6 টাকা, তাহলে কতদিন পর ব্যবসায় শুরু করলে 6 এর সাথে এটা গুণ করে কত হবে 30, তার মানে আমি বুঝতে পারছি যদি 6 এর সাথে আমি 5 গুণ করি, ঠিক আছে, অর্থাৎ 5 মাস, এগুলো কি, এগুলো মাস,
এ 12 মাস খাটিয়েছে বলে 5 × 12 তে 60 এলো। এ যদি 5 মাস খাটায় তাহলে 6 × 5 কত হচ্ছে 30 হচ্ছে। তাহলে 5 মাস কখন খাটবে, যখন সে 7 মাস পর ব্যবসায় যোগ দেবে। ঠিক আছে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। 7 মাস পর যদি বি ব্যবসায় যোগ দেয় তাহলে ওর টাকাটা 5 মাস খাটবে। তো সেটাই এখানে হচ্ছে যে 6 এর সাথে 5 মাস খাটলে ওর 30 ইউনিট হচ্ছে। আর এদের তো লাভের অনুপাতটা বলে দিয়েছিল যে লাস্টে কত হবে 2:1 অনুপাতে ভাগ হলো। তাহলে আমি এরটা বুঝতে পারছিলাম যে ওর 5 ইউনিট টাকা যদি 12 মাস কাটে তাহলে 60 ইউনিট টাকা হচ্ছে। তাহলে 60 ইউনিট টাকাটার ভ্যালু 2, তাহলে 1 ইউনিট টাকাটার ভ্যালু ডেফিনেটলি 30। এবার এ তো 6 ইউনিট করে টাকা লাগিয়েছে, তাহলে 6 ইউনিট টাকা নিশ্চয়ই এর 5 মাস খাটতে হবে। 5 মাস খাটতে গেলে ওকে 7 মাস পর ব্যবসায় যোগ দিতে হবে। আশা করি বুঝতে পারলে কিভাবে আমি এই অঙ্কটা করার চেষ্টা করালাম বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করালাম। নেক্সট দেখো বলেছে 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো এটা জাস্ট সিম্পলি ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে লসাগু নিতে হবে। তো লসাগু নিয়ে নাও। দেখো প্রথমে 3 দিয়ে চালাও, 3 4, এটা 3 5, এটা 20, এটা 25 লিখলে। এবার দেখো 4 দিয়ে চালাতে পারো, 4 1 4, 5, 4 5 20, 25। এবার 5 দিয়ে চালাও, 3টে 1 এলো, এখানে 5 আছে, আরেকবার 5টা এখানে লিখে এগুলোকে সব 1 1 1 করে দাও। তাহলে 3 4 12, 12 5 60, 60 5 কত হলো 300, 300 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে একটা সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করার বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে। তো এই কোশ্চেনটা কি করে করবো, এটাও M1D1 কনসেপ্টের উপর বেস করে। তো দুটো ক্ষেত্রে দেখো 10,000 বাল্বের দায়িত্ব পেয়েছে, তাহলে আমরা এখানে ওয়ার্কটাকে আর ইনক্লুড করছি না। তাহলে আমরা সিম্পলি কি লিখবো, 45 জন ব্যক্তি কোন একটা কাজকে 12 দিনে করতে পারে। বলছে সংস্থাটি 9 দিনে কাজ করতে চাইছে, তাহলে কতজন এক্সট্রা ব্যক্তি নিয়োগ করতে হবে এটা বলেছে। তাহলে প্রথমে কতজন লাগছে সেটা দেখে নিই। 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 5 × 12 কতজন 60 জন লাগবে। ঠিক আছে, 60 জন লাগবে। তাহলে আমার ছিল প্রথমে কতজন 45 জন, তাহলে আমার এক্সট্রা আর কতজন লাগছে 60 - 45, অর্থাৎ এক্সট্রা 15 জনকে আমাকে নিয়োগ করতে হবে। নেক্সট দেখো বলছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 6 বছরে বলছে এই যে 2.5 গুণ হয়। 2.5 গুণ মানে বেসিক্যালি 5/2 গুণ হয়। ঠিক আছে, 2 দুগুণে 4 একে 5/2। তাহলে বলছে 18 বছরে কত গুণ হবে। তাহলে এটা করার সিম্পল ট্রিক্স কি, তো দেখো 6 বছরে যদি 5-এর 2 গুণ হয়, 6 থেকে 18 বছর যেতে গেলে বেসিক্যালি কটা জাম্প মারতে হবে ওকে, 3টে জাম্প মারতে হবে। 6 থেকে 18 বছর মানে 6 থেকে আর 6 আরো 6 মানে 6 থেকে একবার 6 12, 8 থেকে 6, বুঝতে পারলে। ঠিক আছে, 18 বছরে কত গুণ হবে, তাহলে 6 থেকে 18। তাহলে 5-এর 2 6 বছরে হয়, 12 বছরে হতো 5-এর 2 × 5-এর 2, আরো মানে এটা 12 বছর হলো। আরো 6 বছর যখন তুমি অ্যাড করবে তাহলে এত হয়ে যাবে। ঠিক আছে, এত গুণ টাকাটা হয়ে যাবে। তার মানে সিম্পলি কত হবে 5 5 25, 25 5 125। ঠিক আছে, আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 125/8 গুণ হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো। নেক্সট এখানে কি বলেছে দেখো, এ বি সি ডি ই এফ এই 6 বন্ধু এক বেঞ্চে বসে আছে, ই এবং এফ মাঝখানে বসে আছে। তার মানে এইখানে 6 জন এরকম করে আছে, ই এফ মাঝখানে বসে আছে। তাহলে ই এফ আমরা জানি না, হয়তো এটাও ই এফ হতে পারে কিংবা এদিকে এফ এদিকে ই হতে পারে, আমার জানা নেই। বাট মাঝে এরা বসে আছে, তাহলে এদিকে আর দুজন এদিকে আর দুজন থাকবে। এবার বলেছে এ এবং বি দুই প্রান্তে বসে আছে। ঠিক আছে, এ এবং বি দুই প্রান্তে বসে আছে, অর্থাৎ এ বি এখানে হতে পারে কিংবা বি এখানে এ এখানে হতে পারে। এগুলো আমরা একদম পসিবিলিটি ধরেই করছি, কারণ ডেফিনেট কিছু বলা নেই। এবার বলছে যদি সি এ এর একদম বাঁ দিকেই বসে থাকে, বলছে সি যদি একদম এ এর বাঁ দিকে বসে থাকে তাহলে এ ডেফিনেটলি এই পজিশনটা হবে না, কারণ সি যদি এখানে বসে তাহলে এ এর বাঁ দিক তো কোনো দিকেই হতে পারছে না, মানে এ এর এটা তো ডান দিক হয়ে যাচ্ছে। তাহলে এ এর বাঁ দিক, তার মানে সি ডেফিনেটলি এখানে আছে, আর এ এর পজিশনটা এটাই, আর বি এর পজিশনটা এটাই। এইগুলো তাহলে আমার পজিশন নয়, যেটা আমি মনে মনে ধরেছিলাম সেটা কিন্তু পজিশন নয়। ওকে, তাহলে এটা হয়ে গেল। বাস, এবার দেখো বলছে সি এ এর একদম বাঁ দিকেই বসে আছে, সি এ এর একদম বাঁ দিকেই বসে আছে। বলছে তাহলে বি এর একদম ডান দিকে কে বসে আছে, তো বি এর একদম ডান দিকে আর পড়েই কে আছে, ডি পড়ে আছে, তাহলে ডেফিনেটলি ডি হয়ে যাবে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, কারণ মাঝে তো ই এফ বসে আছে। নেক্সট দেখো
নেক্সট 57 নাম্বার কোশ্চেন, এটা সব থেকে ইন্টারেস্টিং কোশ্চেন আমার লাগলো। বলছে এম সংখ্যক মানুষ একটা দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। এম সংখ্যক মানুষ একটা দ্রব্য আর দামে কিনতে সম্পন্ন হয়, অর্থাৎ টোটাল খরচা কত হবে, এম আর হয়ে যাবে। বলছে যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, 4 জন মানুষ চলে গেলে এখন মানুষের সংখ্যা কত হয়ে যাবে, m - 4। বলছে তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত বেশি টাকা দিতে হবে। তাহলে m - 4 আর mr যদি হতে হয় তাহলে বেসিক্যালি বুঝতেই পারছো এটা ভাগ, মানে এইভাবে যদি তুমি ভাবতে যাও একটু জটিল হয়ে যাবে। তো এই কোশ্চেনটা করার জন্য আমি একটু ট্রিক্স বার করলাম যেটা খুব সহজেই ইমপ্লিমেন্ট করা যেতে পারে। দেখো এটাকে কি করতে পারো, তুমি মনে মনে তুমি ধরে নিতে পারো এম এর একটা কিছু ভ্যালু ধরে নিতে পারো, ঠিক আছে। এম এর ভ্যালু ধরে নিলে ধরো 10 জন ধরে নিলে, ঠিক আছে। আর এটা এম ধরে নাও, আর প্রথমে এই যে আর এর ভ্যালু আছে, ঠিক আছে, এটাকে তুমি 6 ধরে নাও, এটাকে আর ধরে নাও, বেশ এটা আর হয়ে গেল। তাহলে প্রথমে 10 জন মানুষ ছিল আর প্রত্যেকটা দ্রব্য তারা 6 টাকা করে কিনতো, তাহলে টোটাল তাদের 60 টাকার জিনিস কিনতে হতো, এটা হলো। পরবর্তী ক্ষেত্রে কি বলেছে, 4 জন মানুষ চলে গেছে, তাহলে 10 থেকে 4 জন মানুষ কমে এটা কত হয়ে গেছে, 6 হয়ে গেছে। 4 জন মানুষ চলে গেলে এখন 6 হয়ে গেছে। আর জিনিসের দাম তাহলে নিশ্চয়ই বেড়ে যাবে, কারণ আগের মতনই 60 টাকার জিনিস কি করতে হবে আমাকে, বাকিদেরও একই দামে দ্রব্যটা কিনতে হবে। তাহলে 60 টাকার জিনিস কিনতে গেলে এটা প্রাইসটা কত বেড়ে গেল, 10 বেড়ে গেল। তাহলে কত বাড়লো বলো তো, দেখো 4 ইউনিট বাড়লো। কততে বাড়লো বলো তো, প্রত্যেকটা লোকের মধ্যে বাড়লো, ঠিক আছে। এটা বাড়াতে হবে, এখানে জিজ্ঞেস করেছে যে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। তাহলে এখানে দেখো 4 টাকা করে বেশি দিতে হচ্ছে 10 জনের মধ্যে, তাহলে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হচ্ছে, 4/10, অর্থাৎ কাটাকুটি করলে কত আসছে, 2/5। অর্থাৎ যে অপশনটাতে আমি এই এম আর আর এর ভ্যালু 10 আর 6 বসিয়ে 2/5 পাবো, সেটাই আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। আর একবার বলে দিচ্ছি, দেখো কোয়েশ্চেনটা দেখে যে অপশনগুলো দেওয়া ছিল সেগুলোতে বসিয়ে বের করাটা একটু ডিফিকাল্ট ছিল, ঠিক আছে। এক্সাম হলে যারা একটু সময় নিয়েছো তারা ডেফিনেটলি এই কোয়েশ্চেনটা করতে পারবে না, ঠিক আছে। তো দেখো এটা করার মানে শর্টেস্ট ওয়ে কি ছিল, বা এভাবে কিন্তু অ্যাটেম্প করলে হয়তো তোমরা পেরে যেতে। দেখো কি বলেছে, আমি ধরে নিলাম এম সংখ্যক মানুষটাকে 10 জন মানুষ ছিল এবং তাদের 6 টাকা করে খরচা হতো, তাহলে তারা 60 টাকা পে করতো। এবার সামহাও 10 টাকা থেকে মানে 10 জন মানুষ থেকে 4 জন চলে যায়, মানুষ এখন হয়ে যায় 6 জন। তাহলে ওকে তো 60 টাকার জিনিস ক্রয় করতেই হবে, ওই জায়গায় বলাই আছে, ঠিক আছে। তাহলে ওর জিনিসটার দাম কত বেড়ে গেল, 10 হয়ে গেল, তবে এটা 60 কমপ্লিট হবে। তাহলে দেখো আগে তুমি 6 টাকা করে পে করতে, এখন 10 টাকা হয়ে গেল, তার মানে 4 টাকা তোমার দামটা বাড়লো। বাট সেই 4 টাকা দামটা কিন্তু একজনের খাত থেকে যাবে না, 10 জনের খাত থেকে যাবে, ঠিক আছে। তাহলে প্রতিজনের কত করে এক্সট্রা দিতে হচ্ছে, দেখো 2/5, ঠিক আছে, 2/5। 2/5 এবারে কোন অপশনে আসছে সেটা বসিয়ে বসে একটু চেক করে নিতে হবে। তো দেখো সরি, এখানে 6 জনের মধ্যে আছে, দেখো 6 জনের মধ্যে, তার মানে এটা কত হয়ে যাবে, 4/, এই যে 4 টাকা বেশি লাগছে এটা 6 জনের মধ্যে, 4/6 হয়ে যাবে, অর্থাৎ 2/3, 2/3টা দেখতে হবে। তো দেখো আমরা এখানে বসিয়ে দেখি 4 ইন্টু এম, তাহলে 4 ইন্টু 10 মানে 40, 40 থেকে আর গেল মানে 6/4 আর মানে 4×6 = 24, 40 থেকে 6 গেল মানে 34/24, এটা থেকে আসছে না 2/3। এটা দেখো 4r, 4r মানে 4 ইন্টু 6 ডিভাইডেড বাই এম স্কোয়ার মানে 100 মানে 4m মানে 40, তাহলে 4×6 আসছে তোমার 24 আর নিচে আসছে 60। 4 দিয়ে কাটলে বা 6 দিয়ে কাটলে 6×4, আর এটা 6×10, এটা করলে তোমার 2 আর এটা করলে 5। ওকে নেক্সট দেখো 4m, তাহলে 4 ইন্টু m মানে তোমার 40 আর নিচে আসছে আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হলো 36, 36 মাইনাস 24, তাহলে এটা থেকেও আসছে না। আর এম স্কোয়ার মাইনাস 4 আর এটা দেখে নাও, এম স্কোয়ার মানে তোমার হলো কত, এম স্কোয়ার মানে হলো তোমার 100 আর মাইনাস 4r, 4r মানে তোমার 24 ডিভাইডেড বাই এম আর মানে 10×6 = 60, তাহলে এটা কত হলো তোমার 76/60, এটাও আসছে না। তাহলে দেখো এই অপশনটাই আসছে 2/5। এটা আমি বলতে ভুল করলাম, প্রথমেই ঠিকঠাক বলেছিলাম। এখানে ওই যে 4 টাকা বাড়ছে সেটা 10 জনের মধ্যেই ভাগ হবে, ঠিক আছে, 4 টাকা বাড়ছে সেটা 10 জনের মধ্যেই ভাগ হবে, অর্থাৎ 2/5 আসার কথা, অর্থাৎ অপশন বি দেখে এই অপশনটা করতে হতো, 4r/m²-4m, এটাই হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো এটা বলা আছে নিচের কোন শব্দটি নিকটতম জলীয় প্রতিবিম্ব, জলীয় প্রতিবিম্ব মানে এইখানে মিরর রেখে তোমাকে দেখতে হবে, ঠিক আছে, এখানে মিরর রেখে দেখতে হবে। তো এটা অপশন এটা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো,
নেক্সট একটা হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি বলেছে যদি হলঘরের ক্ষেত্রফল 84। তো দেখো দুটো থেকে হচ্ছে 84, একটা 14×6 = 84, একটা 7×12 = 84। তো এখানে বলেছিল যে দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, তো এখানে গ্যাপ তো 8, তার মানে এই অপশনটা হচ্ছে না, এই অপশনটা কারেক্ট হয়ে যাবে। দেখো 12 আর 7 এর মধ্যে গ্যাপ কত? 5, অর্থাৎ 7 মিটার যদি প্রস্থ হয়, দৈর্ঘ্য হলো 12 মিটার, এদের মধ্যে গ্যাপ 5 মিটার, এটা বলা আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে আমাদেরকে কাজ করতে হবে কি, তিনটে সংখ্যা দেওয়া আছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটাকে ধরে নিচ্ছি, তৃতীয় সংখ্যাটাকে x ধরে নিচ্ছি। কি বলছে, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি 3 গুণের থেকে 10 কম, 3 গুণের থেকে 10 কম, এটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যা। আর কি বলেছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিগুণ করলে কত হবে? 6x - 20, 2 দিয়ে গুণ করলাম, সেখানের থেকে 10 বেশি, এটা। তো এটা হলো প্রথম নাম্বার, এটা দ্বিতীয় নাম্বার, এটা তৃতীয় নাম্বার। এই তিনটে সংখ্যার গড় কত বলেছে? 80। তাহলে তিনটে সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে? 80 × 3, ঠিক আছে? তিনটে সংখ্যার গড় যদি 80 হয়, তিনটে সংখ্যার সমষ্টি কত হবে? 80 × 3 240। তাহলে এগুলো যোগ করো, তাহলে হচ্ছে কত? দেখো 6x, 3x, 9x আর x 10x। এখানে দেখো -10, এখানে -10, অর্থাৎ -20 = 240, और 10x = আমরা বলতে পারি 260, और x = বলতে পারি 26। এবার ওরা কি জিজ্ঞেস করেছে? সবথেকে ছোট সংখ্যা। সো সবথেকে ছোট সংখ্যা আমাদের 3 নম্বর সংখ্যা, যেটার ভ্যালু কত? x। তাহলে x এর ভ্যালু কত? 26। 26 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটা কি বলছে, বলছে কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। যদি ওই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে 5100 টাকা বেশি পাওয়া যেত, এটা বলছে। বলছে তাহলে আসল বা প্রিন্সিপাল কত ছিল? এটা দেখো মুখে মুখেই করা যায়। দেখো বলছে 3 বছরের জন্য বিনিয়োগ করাতে 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, যদি করা হতো। তাহলে 1% বেশি যদি বিনিয়োগ করা হতো, তাহলে 3 বছরে টোটাল কত পার্সেন্ট বেশি বিনিয়োগ করা হতো? 3%, ঠিক আছে? 3 বছরে 3% বিনিয়োগ করা হতো, প্রতি বছর 1% করে এক্সট্রা বিনিয়োগ করা হচ্ছে, তাহলে 3 বছরে কত হবে? 3% বিনিয়োগ এক্সট্রা করা হচ্ছে। তাহলে এই যে 3%, এটার ভ্যালুই এখানে বলে দিয়েছে, দেখো 5100 টাকা। তাহলে 3% এর ভ্যালু যদি 5100 টাকা হয়, আমার 100% এর ভ্যালু কত হবে? এটা বার করলেই হয়ে যেত। তাহলে 1% এর ভ্যালু কত হচ্ছে? 1,70,000 টাকা। মানে কেটে যাচ্ছে, বুঝতে পারছো, 3 × 7 = 51, ঠিক আছে? তাহলে 100% আরো দুটো শূন্য এখানে বসে যাবে, ঠিক। নেক্সট দেখো, এখানে বলছে নিচের সংখ্যা সারণীতে কতগুলি 4 আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই। তাহলে 4 খোঁজো, আগে 7 পরে 3 নেই, তাহলে এটা একটা হবে। আগে 7 পরে 3 নেই, এটা একটা হবে। আগে 7 পরে 3 নেই, এটাও একটা হবে। আগে 7 পরে 3 আছে, এটা হবে না, ঠিক আছে? আগে 7 পরে 3, তাহলে এটা হবে 1 2 3 4, ঠিক আছে? চারটে, ঠিক আছে? এখানে ভেবো না যে ইমিডিয়েট, এখানে দেখো পরে আছে, কিন্তু এখানে ইমিডিয়েট পরে নেই, এরকম ব্যাপারটার কিছু নেই, ঠিক আছে? পরে আছে, এটাকে তোমাকে ধরতে হবে। পরে 3 তো নেই, এখানে ইমিডিয়েট অনেকে ভাবে পরে 3 নেই, এখানে তো রয়েছে, কিন্তু একটার পর আছে, ঠিক আছে? এখানে ইমিডিয়েট বলছে কথাটা, ওকে? এটা বুঝে নিতে হবে। তাহলে এখানে 4টে হয়ে যাবে। নেক্সট দেখো, এটা জিজ্ঞেস করছে যদি 2 সংখ্যাটি তলায় থাকে, তাহলে কোন সংখ্যাটি লুডো ছক্কার উপরে থাকবে? তো এই কোশ্চেনটা আশা করি তোমরা নিজেরাই পারবে। এটা 6 অ্যান্সার হবে কারেক্ট, এটা দেখেও বোঝা যাচ্ছে, ওকে? নেক্সট দেখো, ফটোসিনথেটিক, এখানে বলেছে কোন অক্ষরটি দ্বারা প্রকাশ করা সম্ভব নয়? প্রোনটা হবে না, প্রোনটা সম্ভব হবে না, কারণ এখানে আর ঢুকে আছে, যেটা এই কথাটার মধ্যে দেওয়া নেই। নেক্সট দেখো, এই কোশ্চেনটা নিয়েও অনেকে ডাউট আছে, অনেকেই দেখলাম ইউটিউবে ক্যান নট বি ডিটারমাইন্ড বলছে। কি জন্য বলছে আমি জানি না। দেখো কি বলছে, বলছে মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেঁটে নয়। কথাটা ভালো করে বুঝো। বলছে মোহিনী নিতার থেকে লম্বা, তার মানে কি? মোহিনী নিতার থেকে লম্বা, ডেফিনেটলি সে নিতার থেকে লম্বা, এটা বলাই আছে ক্লিয়ার একদম। বলছে সরিতা কিন্তু, কিন্তু মোহিনী কিন্তু সরিতার থেকে বেটে নয়। এই কথাটা মানে কি? সরিতার থেকে বেটে নয় মোহিনী, তার মানে সরিতার থেকে সে লম্বা, ঠিক আছে? সরিতার থেকে লম্বা। এইবার আমি ধরে নিলাম সরিতা কোথায় আছে আমি জানি না, সরিতা পজিশন সম্পর্কে বলা নেই, যে সরিতা নিতার থেকে লম্বা হবে না কি হবে সেটা সম্পর্কে বলা নেই, আর আমার জানারও দরকার নেই। আমি শুধু এটুকু বুঝতে পারলাম যে মোহিনী বলে যে মহিলা আছে সে নিতার থেকেও লম্বা, আবার সরিতার থেকেও লম্বা, এটুকু বোঝা গেল। এবার বলছে, দেখো এখানে বলছে যে সরিতা এবং মালিনীর উচ্চতা সমান, ঠিক?
সরিতা এবং মালিনীর উচ্চতা সমান। তাহলে সরিতা যেখানেই থাকবে মালিনী সেখানেই থাকবে, কারণ সরিতা আর মালিনীর হাইটটা সেম। ঠিক আছে, আমার এই তিনজন নিয়ে কিন্তু কোনো কনফিউশন সৃষ্টি করছে না, নিতাও সৃষ্টি করছে না, সরিতাও সৃষ্টি করছে না, মালিনীও সৃষ্টি করছে না। কেন করছে না দেখে নাও। বলছে মোহিনী হেমার থেকে বেটে। তাহলে এই মোহিনী বলে যে মহিলা, যে এতক্ষণ সবারই থেকে এই যে তিনজন ব্যক্তি এলো এই তিনজনের থেকে লম্বা ছিল, মোহিনী বলছে হেমার থেকে বেটে, তাহলে ডেফিনেটলি হেমা মোহিনীর থেকে তো লম্বা, এটা বুঝতেই পারা যাচ্ছে। বাট এই তিনজন যাদের কে মানে পাঁচজনের মধ্যে প্রথম জনকে বোঝা গেল এ প্রথম হবে, এ দ্বিতীয় হবে, তৃতীয় চতুর্থ পঞ্চম কে কোথায় আছে সেটা বলা নেই। দেখো সরিতা মালিনী এক জায়গাতে থাকে, তার মানে আইদার এরা দুজন মিলে থার্ড পজিশন নিতে পারে, আর এটা ফোর্থ পজিশন নিতে পারে, কিংবা নিতা থার্ড পজিশন নিতে পারে, আবার সরিতা আর মালিনী মানে ফোর্থ পজিশন নিতে পারে। তো সেটা নিয়ে আমার তো জেনে কনফিউশন নিয়ে লাভ নেই, এখানে জাস্ট জিজ্ঞেস করছে যে উচ্চতা এদের মধ্যে দ্বিতীয় কে, তো উচ্চতায় দ্বিতীয় কে হবে, মোহিনী হবে, কারণ মোহিনীর থেকে হেমা একমাত্র সিঙ্গেল মেয়ে যে হাইটে বেশি। তাহলে হেমা যদি প্রথম হয় ডেফিনেটলি মোহিনী সেকেন্ড হবে, তাহলে মোহিনী হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে কোনো কনফিউশন নেই। অনেকে বলছে ক্যান নট বি ডিটারমাইন্ড, নির্ণয় করা সম্ভব নয়, কেন নয় আমি বুঝতে পারছি না, নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কেন নয়। ঠিক আছে, নেক্সট দেখো এই কোশ্চেনটা লজিকটা দেখো কি করে করছে। 6 এর অর্ধেক করো 2, 6 কে 2 দিয়ে ভাগ করো 3, 24 কে 3 দিয়ে গুণ করো 72, 12 অর্ধেক করো 6, 6 কে 16 দিয়ে গুণ করো 96। ঠিক, তাহলে 18 অর্ধেক কত হচ্ছে 9, 9 এর সাথে কি এমন গুণ করবো যাতে 108 হবে, ডেফিনেটলি 12 হবে। ঠিক আছে, 12 9 108, 12 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা থেকে এটা 12100 হয়। তো এটা সবাই মুখস্থই রাখে 10%, কারণ 10%-এ 2 বছরে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হয় বা পার্সেন্টেজ 21% হয়। ঠিক আছে, এটা আর কি বলবো, এটা 10%ই হবে, এটা তো মুখেই থাকে, এটা করানোর কিছু মানে প্রশ্নই আসে না। নেক্সট দেখো বলছে যদি একটা রাস্তা 3/10 অংশ 45 কিলোমিটার, 3/10 অংশ যদি 45 কিলোমিটার হয়, এক অংশ কত হবে, 45 × 10/3, 3 15, তার মানে 150 কিমি। এবার বলছে তবে ওই রাস্তাটির 2/5 অংশ কত হবে, 150 2/5, তার মানে 5 30, 30 কে 2 দিয়ে গুণ করলে হয় তোমার 60, তো 60 কিলোমিটার হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট এটা কি বলছে দেখো 1 + 4 = 9, তার মানে হচ্ছে কি করে 1 আর 4 এ 5, 5 এর সাথে আবার 4 যোগ করে 9, তাহলে 2 আর 8 এ 10, 10 এর সাথে 8 যোগ করে 18, 3 আর 6 9, তার সাথে আবার 6 যোগ করে 15, তাহলে 7 আর 8 এ 15, 15 আর 8 এ 23। ওকে, নেক্সট বলছে যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তাহলে টাইম আর গতিবেগ কি করে, ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল হয় যখন ডিস্টেন্স সেম থাকে, যেহেতু ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, স্পিড ইনটু টাইম। ঠিক আছে, তাহলে স্পিড আর টাইম কি হয়ে যাচ্ছে দেখো, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিড ভ্যারিজাস 1/টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এখানে পৌঁছানোর সময় বলছে 20% হ্রাস করলো, পৌঁছানোর টাইম, তো টাইমের রেশিও যদি তুমি লেখো, তাহলে টাইমের রেশিও 20% হ্রাস করেছে, মানে আগে যদি 100 সেকেন্ড সময় লাগতো এখন সেটা 80 সেকেন্ড সময় লাগছে, 20 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4, এটা টাইমের রেশিও। তাহলে টাইমের রেশিওর উল্টো কি হবে, বেগের রেশিও, তাহলে বেগের রেশিও 4 থেকে 5 হলো, তার মানে বেগ কত বাড়লো, 1 ইউনিট বাড়লো, কতর মধ্যে, 4 ইউনিটের মধ্যে, তাহলে 1/4 × 100, দ্যাট ইজ 25%। ঠিক আছে, 25% হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দুটি সংখ্যার গসাগু লসাগু 32 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। তাহলে এখানে দেখো গসাগু যদি 32 হয় তাহলে একটা সংখ্যা কত হবে 32x আর একটা হবে 32y, এই দুটো সংখ্যা এদের লসাগু কত হবে 32xy, এটাই শর্তানুসারে কত বলা আছে 1760। xy এর ভ্যালু কত হবে 1760 কে 32 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 32 5 তোমার হচ্ছে 160, আবার 5 32 5 160, তাহলে xy এর গুণফলটা কত হবে 55। এইবার যে xy হলো এই xy কি হয় পরস্পর মৌলিক সংখ্যা হয়, তাহলে 55 কে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলে আমরা কত পাবো 5 × 11 আকারে লিখতে পারবো, দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে, তাহলে x = হয় 5 হবে আর y = 11 কিংবা ভাইস ভার্সা হতে পারে। এবার জিজ্ঞেস করছে ক্ষুদ্রতর সংখ্যা, তাহলে সংখ্যা দুটো বেসিক্যালি কি হবে, একটা 32 × 5 আর একটা হবে 32 × 11, তাহলে ক্ষুদ্রতর সংখ্যা কোনটা হবে 32 × 5টা হবে, যেটার ভ্যালু কত হচ্ছে 30 5 150 আর 5 × 10 অর্থাৎ 160।
160 হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট বলছে এক ব্যক্তি একটা দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাহলে বোঝো একটা জিনিস, ধরো তুমি 100 টাকা জিনিসটা কিনেছো, কিছু টাকায় বিক্রি করলে তাতে তোমার 5% ক্ষতি হলো, কিছু টাকায় বিক্রি করলে তোমার 5% কি হতো, লাভ হতো। আর একবার তুমি বিক্রি করেছো 5% ক্ষতি হচ্ছে। তাহলে 5% লাভ থেকে 5% ক্ষতি, তোমার গ্যাপ কত হলো বলো তো? টোটাল 10% এর গ্যাপ হলো, ঠিক আছে। 10% এর গ্যাপটাই অরিজিনালি কত বলছে, 15 টাকা বেশি পেলেন বলছে। তাহলে 10% এর ভ্যালু কত, রিয়েল ভ্যালু 15 টাকা। এটা তো পার্সেন্টেজ ভ্যালু ছিল, 5% লাভ থেকে 5% ক্ষতি। তাহলে পার্সেন্টেজ ইকুয়াল টু 15 টাকা। তাহলে এখান থেকে রিয়েল ভ্যালুটা বার করে নি, রিয়েল ভ্যালু কত হবে 100%, তার মানে এর কত গুণ, 10 গুণ। তাহলে 15 কত, 10 গুণ 150 টাকা। 150 টাকা হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, যেটা অপশন বি তে দেওয়া আছে। নেক্সট দেখো, এখানে বলা আছে কি অ্যাসিডের সংকেত লিপি হলো 1C3D। এখানে বেসিক্যালি কি করছে দেখো, পরেরটা দেখলে বুঝতে পারবে। ট্যাম্পার দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট ইটা দেখো আর এটা দেখো, এই দুটোকে কোড দিয়ে লিখেছে 1 and 2। এখানেও দেখো এ আর আই, অর্থাৎ কি করেছে বলতো, ভাওয়েল গুলোকে কোড দিয়ে লিখেছে। কি কোড দিচ্ছে না, আমরা ভাওয়েল জানি এ ই আই ও ইউ, এইগুলোকে কোড। এ এর কোড 1, ই হলো 2 নম্বর ভাওয়েল, আই এর কোড 3, ও এর কোড 4, ইউ এর কোড কত 5। তাহলে এখানে লিখতে বলেছে বম্বে, তাহলে ও এর কোড 4 আর এর কোড 1। কোথায় কোথায় আছে দেখো, 4 আর 1, 4 আর 1 এখানে দেওয়া আছে। তো অপশন বি হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে যাই নেক্সট কোশ্চেন। এটাও বসালে তো হয়ে যাচ্ছে, এটা আশা করি তোমরা জানো, এটা তোমাদের হোমওয়ার্ক। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে, সব কোশ্চেন আমি বলবো না। নেক্সট দেখি, এটাও খুব সহজ। 250 টাকা কেজি দরের সঙ্গে 150 টাকা মিশিয়ে কত করে কি করলে বলো, এটা কত হবে, 12%, ঠিক আছে। অনেকেই করেছো আশা করি। নেক্সট দেখো, এটা এই অপশনটা ঠিক আছে, এটা জাস্ট মিরর ইমেজ করতে বলেছে, আর বকতে পারছি না, ঠিক আছে। এই অপশনটা হবে। নেক্সট দেখো, এটাও সহজ। 15 সেকেন্ডে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা মানে এটা স্পিড, আর এটাকে 5 এর 18 দিয়ে মিটার প্রতি সেকেন্ড করে নাও, ঠিক আছে, ইন্টু 15 করে দাও। 5 দিয়ে কাটো 3, সরি 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা হয় 5, এটা হলো 6, 6 দিয়ে কাটো এটা 10, 5 5 25 ইন্টু 10, তার মানে 250 মিটার। নেক্সট, আচ্ছা আর তো নেই, সব কোশ্চেন গুলো হয়ে গেল। ওকে, বাস আর কি। ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর কেউ ভিডিওটা দেখে লাইক দিতে ভুলো না, লাইক একদম জরুরি। আর নিচে একটা কমেন্ট করতেও ভুলো না তোমাদের কত অ্যাটেম্প্ট হয়েছে, ঠিক আছে। আর চ্যানেলটিতে এই ভিডিওর মাধ্যমে নতুন এসে থাকলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে আমার পাশে থাকতে হবে। 981 সাবস্ক্রাইবার হয়ে আছে, আর 19টা সাবস্ক্রাইবার, খুব তাড়াতাড়ি তোমরাই পারবে করিয়ে দিতে। ওকে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, আর একদম ধৈর্য মানে রাখতে পারছি না। ওকে, এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আবার কোনো এক্সাম হলে তার রিভিউ নিয়ে আসবো। ওকে, বাই বাই, গুড নাইট।